This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্যই আমাদের নজর রয়েছে আরজি করের দিকে। আরজি করের তরুণী, এই বাংলার মেয়ে, এই কলকাতা শহরের মেয়ে, নিজের শহর, নিজের রাজ্য, নিজের মেয়েকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রনিপা, আইন অনুযায়ী অ্যাজ পার ল আমরা নাম নিতে পারছি না সেই চিকিৎসক পড়ুয়ার, তাই আমরা TV9 বাংলা তার নাম দিলাম তিলোত্তমা। কারণ এই লজ্জা তার বা তার পরিবারের নয়, এই লজ্জা আমাদের এই শহরের, তাই এই শহরের নামেই তার নাম রাখলাম, কলকাতার মেয়ের নাম রাখলাম তিলোত্তমা। কিন্তু এই ঘটনা কেন ঘটেছে, এই নক্কারজনক এই লজ্জা কেন কেন আমাদেরকে আজ মাথা নিচু করে নিতে হচ্ছে? এই শহরে কেন নিজের মেয়েকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এই সমস্ত বিষয়ের দিকে নজর রাখবো। আমাদের রিপোর্টাররা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে এবং অবশ্যই প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে স্পট থেকে রয়েছেন, কথা বলবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রিপোর্টার সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেট নেবেন। আরজি করে মহিলা পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা গেছে, গ্রেফতার একজন। সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া যে ব্লুটুথ হেডফোন, তার সূত্র ধরে সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এখনো পর্যন্ত কোন কোন লিঙ্ক সামনে এসেছে, তদন্ত কত দূর এগোলো, আমি সুপ্রিয়র কাছ থেকে আগে জানতে চাই। সুপ্রিয়, তদন্ত সংক্রান্ত বিষয়ে আমি তোমাকে জানাবো, কিন্তু তার আগে একটা ছবি তোমাকে দেখাই। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে একাডেমিক বিল্ডিং রয়েছে তার ঠিক সামনেই দেখতে পাচ্ছ যে বিভিন্ন বর্ষের এই আরজি কর হাসপাতালের যারা নার্সিং পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কেন তাদের প্রতিবাদ? যে নৃশংস ঘটনা ঘটে গেছে, দ্বিতীয় বর্ষের পড়ুয়া বা ছাত্রীর যে মৃত্যুর ঘটনা, খুনের ঘটনা বা তার উপরে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে সামনে রেখে একদিকে যেমন তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু নিজেদের নিরাপত্তার দাবি করছেন। তার কারণ দিবারাত্র এই নার্সিং পড়ুয়ারা পড়াশুনোর পাশাপাশি এই হাসপাতালে তারা কিন্তু কর্তব্যরত অবস্থায় থাকেন। সেই জায়গা থেকে এই যে হাসপাতালে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর তারাও কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন। সরাসরি একটু যারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, নিজেদের নিরাপত্তার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। কি কারণে আজকের এই প্রতিবাদ? আমরা দেখছি বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, উই ওয়ান্ট সিকিউরিটি। কেন নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? আমরা প্রত্যেকেই তো নাইট ডিউটি করি, আমরা 4th ইয়ারের স্টুডেন্ট, তো আমাদের যে প্রপার এটা সেফটিটা সেটা কোথায়? আমরা যদি ডিউটি করছি, আমরা সার্ভিস দিচ্ছি, তারপরে আমাদের সেফটি নিয়ে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে। দিদিও একজন মেয়ে, তো ওর সাথে যদি এই ধরনের খারাপ একটা ঘটনা ঘটতে পারে, নৃশংসতা ঘটতে পারে, তো আমাদের সাথেও হবে না? ওর কি কথা আছে? আমাদের সাবডিরিরা ওরাও হচ্ছে 2-3 করে ডিউটিতে থাকেন, একটা টাইমিং সেপে ওরাও রেস্টে যান। হাসপাতালে কি পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই? না, সব জায়গায় ওই সিসি ক্যামেরা নেই। আমাদের নিরাপত্তার আর খারাপ থাকে অনেক সময়। হ্যাঁ, নেই, সিসি ক্যামেরা নেই। না, কিন্তু থাকলেও সেটা কাজ করে কিনা আমরা জানি না। থাকলেও কাজ করে না সিসিটিভি সব সময়তে। সমস্ত সিসিটিভি যে কাজ করে সেরকম কোনো মানে সার্ভিস হয় না হয়তো সিসিটিভি গুলো। কর্তৃপক্ষের কাছে কি আপনারা আগে কখনো জানিয়েছেন এই বিষয়ে? আগে কোনোদিন আমরা এরকম সাক্ষী হইনি, আমরা এর আগে কোনো এরকম ঘটনার সাক্ষী হইনি আমরা, তো এই প্রথমবার। তো আমরা শুধু চাই শাস্তি হোক। আমরা হাতে গুনে কয়েকটা মাস বাদ তো কলেজে আর থাকবো হয়তো। এত বছর হয়ে গেছে, 4 বছর আমরা কাটিয়ে দিয়েছি, কোনোদিন এরকম ঘটনার সাক্ষী আমাদের হতে হয়নি। তো যেহেতু প্রথমবার আমরা এরকম কোনো ঘটনার সাক্ষী হলাম, তো আমরা এখন চাইছি যে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হোক গোটা কলেজে। আরো পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা জায়গায় যেন সিসিটিভি লাগানো হয়, যাতে পরবর্তীকালে কোনো মেয়ের সাথে এই ধরনের নির্মম অত্যাচার বা এই ধরনের নৃশংসতা না ঘটে। কারণ আমরাও মেয়ে, হ্যাঁ আমি নারীবাদী নই, সর্ববাদীতে বিশ্বাসী, কিন্তু তা বলে একজন মেয়ের সাথে এরকম নির্মম অত্যাচার বা নির্মম এইভাবে ধর্ষণ করে অত্যাচার বা মৃত্যু আমরা কামনা করতে পারি না। কথা বললাম নার্সিং পড়ুয়া যারা রয়েছেন, যারা প্রতিবাদে সোচ্চার রয়েছেন, তারা কিন্তু যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেমন যাতে না ঘটে, তার পাশাপাশি যারা দিবারাত্র এই হাসপাতালের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়। হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভির একটা অভাব রয়েছে, সেটাও তারা বলছেন। আর সেই পর্যাপ্ত সিসিটিভির যাতে ব্যবস্থা করা হয়, কর্তৃপক্ষ যেন সেদিকে আরও তৎপর হন, সেই দাবি কিন্তু জানাচ্ছেন। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটু জানাবো আমি তদন্তের বিষয়। ইতিমধ্যেই এই আরজি কর হাসপাতাল
হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার যে খুনের ঘটনা, নৃশংসভাবে তাকে যে খুন করা হয়েছে, যৌন নিগ্রহ করা হয়েছে, আমি আরও একবার দেখাতে চাইব যে ইতিমধ্যেই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিকিউরিটি, এই দাবি নিয়ে নার্সিং পড়ুয়ারা তারা কিন্তু সোচ্চার হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এই আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে একাডেমিক বিল্ডিং রয়েছে তার সামনে। অর্থাৎ বুঝতেই পারছো এই নার্সিং পড়ুয়া যারা রয়েছেন তারা কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বারবার যেটা বলছেন যে দিবারাত্র তাদেরকে এই হাসপাতালে কর্মরত থাকতে হয়, হাসপাতালে আসা যারা রোগীরা রয়েছেন তাদের পরিষেবা দিতে হয়, কিন্তু সেই পরিষেবা দিতে গিয়ে যদি আজ যখন মধ্যরাতে আমাদের কোনো সমস্যা হয়, এমার্জেন্সিতে যখন আমরা যাই, ম্যাক্সিমাম হাসপাতালে আমরা কিন্তু এই জুনিয়র চিকিৎসকদেরই দেখতে পাই। তারাই কিন্তু গোটা রাতে ডিউটিতে থাকেন, কর্তব্যরত অবস্থায় থাকেন। এবং আমরা যখন গতকাল এক ছাত্র চিকিৎসক পড়ুয়ার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন, তারপরে একটু সময়ের জন্য ঘরের ভিতরে সেই সেমিনার রুমে রেস্ট করতে গিয়েছিলেন। এরকমটা তথ্য আমরা পেয়েছি। তারপর কি হয়েছিল সেটা এখন সকলের কাছে জানা। সেই লজ্জার ছবিটা এখন রাজ্য জেনেছে। আরজি কর কাণ্ডের মাঝেই কিন্তু আরো একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসে সেই ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। মহিলা জুনিয়র চিকিৎসকের নিরাপত্তায় বিঘ্নিত হওয়ার ঘটনা এই প্রথম নয়। ঠিক শুনছেন, এটা প্রথম কোনো ঘটনা নয়। মাস 3 আগেও ভোরবেলা চিকিৎসকদের কল রুমে ঢুকে পড়েছিলেন এক মত্ত ব্যক্তি। কি ঘটেছিল 3 মাস আগে, কি ঘটেছিল, আমি আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে সেই ঘটনা সম্পর্কে জানতে চাইবো। সৌরভ, দেখো, মাস 3 আগের যে ঘটনা, সেই ঘটনা বলছে যে ফার্স্ট ইয়ার পিজিটি যারা কল রুমে থাকে, অন কল রুমে, সেই কল রুমে তিনি যখন ঘুমোচ্ছিলেন ভোর 4টের সময়, সেই সময় এক মত্ত ব্যক্তি সেই কল রুমে ঢুকে পড়েছিলেন। এবং সেই ঘটনার কথা, এই নির্যাতিতা ছাত্রী তিলোত্তমার যে মৃত্যু, নৃশংসভাবে খুনের যে ঘটনা, সেই খুনের ঘটনার পর সেই বিষয়টি উঠে এসছে। এবং যারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছেন, এমনকি তদন্ত কমিটিতে যে ইন্টার্ন যিনি সদস্য রয়েছেন, তাকেও যখন এই বিষয়টি জিজ্ঞেস করা হয়, তারা বলেন যে এইরকম একটি ঘটনা, এরকম একটি অভিযোগ যে উঠে এসেছিল, সেই কথা তারাও স্বীকার করে নিয়েছেন। প্রশ্ন উঠছে 3 মাস আগের যে ঘটনা ঘটেছিল তারপরেও কেন নিরাপত্তা আঁটোসাঁটো করা হলো না? কেন 3 মাসের আগের ঘটনার থেকে শিক্ষা নিলেন না আরজি কর কর্তৃপক্ষ? তারা কি বরাবর এই ছাত্রীর ক্ষেত্রেও যেভাবে পরিবারের লোককে প্রথমে আত্মহত্যা বলে দেখে দেওয়া হয়েছিল, তারা কি শুরুতেই সেই মানসিকতা নিয়ে চলছেন? কেন তারা অভিযোগের সত্যতা যাচাই করে তারপর কোনো একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন না? আগেই তারা কেন সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন? ফলে সব মিলিয়ে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে নিরাপত্তার যে ব্যবস্থা 5 বছর আগে যখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন হয়েছিল, তখনই যখন যে নিরাপত্তার পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছিল, 5 বছর পরও সেখানে এত বড় ফাঁক ফোকর কী করে? 5 বছর আগে যে ঘটনা ঘটেছিল তার চেয়েও মারাত্মক এই ঘটনা। একজন অন কল ডিউটি ডাক্তার কর্মরত অবস্থায় ওয়ার্ডের ভেতরে তার সঙ্গে নৃশংসতা ঘটলো, এই বর্বরচিত যে নির্যাতন, সে নির্যাতন ঘটলো, যেখানে তার শরীরে 10 রকমের চিহ্নের কথা বলা হচ্ছে। সুরত হাল রিপোর্টে ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণে যে বিষয়গুলি উঠে এসছে, যে যেখানে তার সারা শরীরে ক্ষত বিক্ষত, সেই ক্ষত চিহ্ন দেখার পরে কি করে হাসপাতাল কর্তৃপক্ষ বাবা মাকে ফোন করে সুইসাইড বলতে পারে, তা নিয়ে প্রশ্নটা একজন সাধারণ মানুষের মাথাতেও আসবে। তোমরা নজর রাখো পরিস্থিতির দিকে, কারণ তোমাদের মাধ্যমেই, তোমাদের জন্যই আমরা সবার প্রথমে খবর ব্রেক করতে পেরেছি। এবং আমরা জোর গলায় বলছি, তিলোত্তমার বাবা মার পাশে রয়েছে TV9 বাংলা। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই, কারণ গতকাল সারা দিন ধরে দুপুর থেকে রাত পর্যন্ত যে হয়রানি শিকার, যে হ্যারাসমেন্ট তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে হয়েছে, তার উত্তর কি দিতে পারবে পুলিশ? আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। অনেক কিছুই জানার রয়েছে, পুলিশ কি করতে পারে না করতে পারে, এরকম পরিস্থিতিতে অনেক প্রশ্নই আমাদের মাথাতে এই মুহূর্তে ঘুরছে। সবার আগে আপনার থেকে যেটা জানতে চাই, যেটা মানে গোটা রাজ্য বোধহয় এই মুহূর্তে জিজ্ঞেস করতে চাইছে বা জানতে চাইছে, যখন সেই পড়ুয়াকে দেখে তার ক্ষতবিক্ষত চেহারাটা পুলিশ দেখতে পেল, তারপরে কি করে বলে দিতে পারলো যেটা ধর্ষণও নয়, এটা খুনও নয়? প্রাথমিকভাবে তারা দেখেই বলে দিল, আপনি একটু জানান প্লিজ।
কি নির্লজ্জ, যদি এই ঘটনা হয়ে থাকে, কি নির্লজ্জ পুলিশ অফিসার। দেখুন আজকে কিভাবে এই কথাটা বলছে। আপনারা তিলোত্তমা নাম দিচ্ছেন, আমি বলি একজন ভারতীয় নারী, এই বাংলার সাহসী নারী। কিভাবে আপনারা আমাকে এটা বলুন যে বৃহস্পতিবার রাত 11টার সময় যে মেয়ে তার মাকে বলছে তোমরা খেয়ে নাও, শুক্রবার দিন আজকে তার ডেড বডি পাওয়া গেল সেমিনার রুম। এই সেমিনার রুমটা কি কোনো জঙ্গলের মধ্যে, কোনো গহন জঙ্গলের ভিতরে? এই সেমিনারটা কি আজকে আলো আধারী রাস্তার মধ্যে? আজকে শহরে এই মধ্যে যদি আজকে খুন হয়ে যায়, আজকে মুখ্যমন্ত্রী বলার পরে আমি দেখতে পাচ্ছি যে সিট গঠন করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলার পরে টোটাল সিনারিওটা চেঞ্জ হচ্ছে। ইট ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। আপনি জানেন যে আমার এখনো স্পষ্ট মনে আছে 1990 সালে ধনঞ্জয় যখন খুন হয়, আপনি জানেন যে 2004 সালে তার হ্যাং হয়েছিল। কেন? ওখানে কোনো সাক্ষী ছিল? আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস, অনুমান। আজকে যে মেয়েটি হত্যা হয়েছে, আজকে পোস্টমর্টম বলছে যে ওখানে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হচ্ছে, সিট গঠন করা হচ্ছে, সেটা তো হবেই, কিন্তু তার আগে কোন সাহসে ওখানে ঢুকছে? এবার দেখবেন আপনারা বলবেন সিসিটিভি নেই, এবং সিসিটিভি যদি না থাকে দিস ইজ দ্য কনস্পিরেসি, এবং তাদের এগেইনস্টে কনস্পিরেসি এবং অ্যাবেটমেন্ট চার্জ আনা দরকার। নেই অরিন্দম বাবু, সিসিটিভি নেই, কিচ্ছু নেই সেখানে। আমি বলছি সব জায়গায়, আরে ভিডিও পর্যন্ত বলছে হাইকোর্টকে সিসিটিভি নষ্ট হয়ে গেছে। আপনাকে বলি, যারা আজকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে বাঁচায়, আজকে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে এই শহরে। আপনি আমাকে তদন্ত বলছেন? আপনি মনে করুন 21/11/2022 আইআইটির যে ফয়সাল আহমেদকে মার্ডার করে দেওয়ার পরে ওরা হ্যাং হয়ে গেছিল, বলেছিল কি যে সে নাকি আজকে চাকরি পায়নি বলে আজকে সুইসাইড করছে। নির্লজ্জ এই পুলিশ ডিপার্টমেন্ট। আজকে হাইকোর্ট যখন একে গুপ্তকে দিয়ে আজকে এনগেজ করেছিল, প্রমাণিত হয়েছিল তাকে ব্রুটালি কিভাবে হত্যা করা হয়েছে। আজকে এখানে যে প্লেস অফ অকারেন্স যদি সৎ ইচ্ছা থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি এই মার্ডার আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে নর্থ বেঙ্গল লবি বলে একটা লবি আছে ওয়েস্ট বেঙ্গলে, তারা অত্যন্ত কিছু ডাক্তার কিন্তু চরম অসভ্য। আমি কালকে সার্কামস্ট্যান্সেসলি আপনি বলুন, কালকে আমি শ্যামবাজারে ছিলাম, ওখানে মুখে রড়ছে আজকে এই ঘটনাটা। আমি আপনাদের শেষ করছি একটা কথা বলে, সেটা বলি নির্ভয়া কাণ্ডে আপনারা দেখেছেন 2012 সালে, আপনারা আজকে কামদুনি ঘটনা দেখেছেন, কিন্তু এই যে তদন্তটা মুখ্যমন্ত্রী বলার পরে শুরু হয়েছে, আপনি বলতে চাচ্ছেন যে সব ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বলতে হবে তদন্ত করার জন্য? আজকে এত বড় ইউনিট আন্ডার দ্য গাইডেন্স অফ আজকে ক্যালকাটা পুলিশে একজন হাই অফিসিয়ালকে দিয়ে করা হচ্ছে। আপনি বলুন তো দেখি, তার মানে তদন্ত না? আচ্ছা ধনঞ্জয় যে হত্যা হয়েছিল ফাঁসি, একজন সাব ইন্সপেক্টর অফ ভবানী পুলিশ থানা, সেখানে সিবিআই লাগেনি, কারণ তার মধ্যে নিষ্ঠা ছিল, সততা ছিল। আর এরা হচ্ছে কি আজকে চরম অপবিত্র, চরম ঘুষখোর। তারা হচ্ছে আজকে পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেস, রেপ কেসকে সুইচ ওভার করে দিচ্ছে, বলছে ইউডি কেস। যদি তারা বলে থাকে নির্লজ্জ আপনারা, আপনাদের বাড়িতে মেয়ে নেই, আপনাদের বাড়িতে স্ত্রী মেয়ে নেই, আপনাদের বাড়িতে বোন মেয়ে নেই, যারা আজকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মুমূর্ষু রোগীদের বাঁচাচ্ছে, তাদের মৃত্যুটাকে নিয়ে আপনারা ছেলে খেলা করছেন। ইট ইজ শেমফুল, ডিসগ্রেসফুল, পেইনফুল ইন দ্য পার্ট অফ পুলিশ ডিপার্টমেন্ট। অরিন্দম বাবু, আমি একটা কথাতেও আপনাকে আটকাতে চাইনি, কারণ প্রতিটা পয়েন্ট আপনি জাস্টিফাইড করেছেন এবং একদম সঠিক। আমার ব্রেকের সময় ওই ছিল, আমি তবু আপনাকে আটকাইনি, কারণ একটা শব্দ আপনি কোনোভাবে আমি বলতে পারি না যে না আমি আটকে আপনাকে অন্য প্রশ্ন করতে পারি, কারণ আপনি প্রতিটা শব্দ একদম, প্রতিটা বাক্য একদম সঠিক বলেছেন। সব বিষয় কেন আমরা মুখ্যমন্ত্রীর সবকে বলবো প্রশ্ন করতে, তিনি কেন দেখবেন? কেন পুলিশ প্রাথমিকভাবে তাদের যেটা ডিউটি তারা সেটা করবে না? তাদের যেটা করার কাজ তারা কেন সেটা করবে না? কেন কালকে এই হয়রানির ছবিটা আমাদেরকে দেখতে হলো? প্রশ্ন আবারও তুলবো এবং জোর গলায় বলছি, টিভি9 বাংলা কাউকে ভয় পায় না। এর শেষ দেখে আমরা ছাড়বো। অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।